বিভিন্ন স্বাদের গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল হররস্কোপ অফিসিয়াল। হ্যালো বন্ধুরা, আজ আমি অনুভব রয়েছি তোমাদের সঙ্গে, আর আজ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা গ্রাম বাংলার ভূতের গল্প। শুভ্র বিজয়ের কলমে কুন্দপুরের সেই লোকটা। আজকের গল্প শুরু করবার আগে সবাইকে একটা ছোট্ট অনুরোধ। আমরা 2 লক্ষ সাবস্ক্রাইবারের খুব কাছাকাছি চলে এসেছি, তাই আমাদের শ্রোতা বন্ধুদের বলি, যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট সাবস্ক্রাইবটা করে ফেলো, আর অবশ্যই বেল আইকন প্রেস করে রাখো যাতে নতুন নতুন গল্পের আপডেটস সবার আগে পৌঁছে যায় তোমার কাছে। তাহলে আর দেরি না করে শুরু করছি আমাদের আজকের গল্প। শুভ্র বিজয়ের কলমে কুন্দপুরের সেই লোকটা। জীবনে সাফল্য কে না চায়? ছাত্র জীবনে ভালো রেজাল্ট, আর তারপর ভালো একটা চাকরি, আর চাকরি পাওয়ার পর পদোন্নতি। এই সবই আমার মতো ছাপোষা মানুষের জীবনে সাফল্যের সমীকরণ। কিন্তু এর মধ্যে প্রথম দুটি স্বাদ পেলেও শেষেরটি কিছুতেই ললাটে প্রতীয়মান হচ্ছিল না। অবশেষে বহু কাঠখড় পোড়ানোর পর আমার রিজিওনাল রুরাল ব্যাংকের চাকরিতে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার থেকে ব্রাঞ্চ ম্যানেজারের পদে পদোন্নতি জুটল। অনেক আইনি জটিলতা, বিচ্ছিরি অফিস পলিটিক্স, কত কিছুই না জয় করতে হলো। যা হোক, সেই সব বিবরণ দিয়ে লাভ নেই। শেষমেশ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পেরেছি, এটাই স্বস্তি। বরং মূল ঘটনায় আসি। চাকরিতে প্রমোশনের সাথে সাথে আমার বদলি হয়ে গেল অন্যত্র। সরকারি চাকরির নিয়ম অনুযায়ী এটাই হওয়া স্বাভাবিক। আমি প্রস্তুত ছিলাম, কিন্তু যে জায়গাটায় আমায় পোস্টিং দেওয়া হলো সেটা যে এত প্রত্যন্ত গ্রাম হবে এটা আমি আশা করিনি। আমার নতুন ঠিকানা হলো উত্তরবঙ্গের কুন্দপুকুর গ্রাম। জলপাইগুড়ি স্টেশনে নেমে বাসে করে প্রায় 25 কিলোমিটার যাওয়ার পর, সেখান থেকে ইঞ্জিন ভ্যানে আরও প্রায় 5 কিলোমিটার যাওয়ার পর পৌঁছানো যায় ওই কুন্দপুকুর গ্রামে। প্রথমবার কুন্দপুকুর গ্রামে গিয়ে বুঝতে পারলাম জায়গাটাকে মফস্বল বললেও অনেকটাই বাড়িয়ে বলা হয়। কুন্দপুকুরের একটা ছোট বাজার, আর এটাই এখানে নাগরিক জীবনের একমাত্র নিকটতম সাদৃশ্য। এছাড়া সমগ্র কুন্দপুকুর যেন এক স্লথ গতির জীবন শকট। আমার আগের অফিসটি কলকাতার থেকে খুব বেশি দূরে ছিল না, বাড়ি থেকেই যাতায়াত করতাম। এখন আর সেই সুখ রইল না। কি আর করার, কিছু পেতে গেলে কিছু কষ্ট তো করতেই হয়। এটা ভেবে মনকে বুঝিয়ে খুব ইতিবাচক মনোভাব নিয়ে কুন্দপুকুরে জীবনের নতুন ইনিংস শুরু করলাম। আমার অফিস অর্থাৎ এই অঞ্চলের একমাত্র ব্যাংকটা কুন্দপুকুর বাজারের একেবারে পাশে। আমি ব্যাংক থেকে মিনিট 15 পায়ে হাঁটা দূরত্বে একটা বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করলাম। যেহেতু আমি ব্যাচেলার, তাই এক কামরার একটা মোটামুটি চলনসই ঘর দেখে থাকতে রাজি হলাম। এত কম ভাড়াতে যে একটা ঘর পাবো তা আমি স্বপ্নেও ভাবিনি। কুন্দপুকুরের মতো প্রত্যন্ত অঞ্চলে থাকার একটাই সুবিধা, থাকা খাওয়ার খরচ একেবারেই কম। রাত 8টা না বাজতেই এখানে সবাই নিদ্রা দেশে হারিয়ে যাওয়ার উপক্রম শুরু করে। সন্ধ্যের পর যেন কোনো জীবনই নেই এদের। বেশিরভাগ মানুষ এখানে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করে। মাথার ঘাম পায়ে ফেলে উপার্জিত টাকার যে সামান্য অংশ দাঁত কামড়ে বাঁচাতে পারে তাই তারা রাখতে আসে আমারই ব্যাংকে। প্রথম কিছুদিন কলকাতার কথা মনে করে খুব খারাপ লাগতো। এরকম একটা ঝিমিয়ে চলা মফস্বলে কলকাতার ছেলের মন না লাগাটাই স্বাভাবিক। অফিসেও ব্যস্ততা নেই, অফিস থেকে ফিরেও কোনো বিনোদনের উপায় নেই।
সবথেকে কাছের সিনেমা হলটাও প্রায় 30 কিলোমিটার দূরে। রোজকার অফিস, রান্না, বাড়িতে ফোন, আর তারপরে সোশ্যাল মিডিয়া ঘাঁটতে ঘাঁটতে ঘুম, এটাই আমার জীবনে রুটিন হয়ে দাঁড়ালো। এখানে আসার পর থেকে মাঝে মাঝেই প্রেমিকার অভাব বোধ হতে লাগলো। প্রেমিক প্রেমিকার নিরন্তর কথোপকথন হয়তো অনেক একঘেয়েমি কাটিয়ে দিতে সক্ষম। সে যাই হোক, সে বিষয়ে আমি অপরাগ, সেদিকে বেশি না ঢোকাই ভালো। একদিন অফিস থেকে ফিরে রান্না চাপিয়েছি, এমন সময় মোবাইলটা বেজে উঠল। আমার কলেজ জীবনের বন্ধু রাকেশ। মোবাইল স্ক্রিনে নামটা দেখা মাত্রই আমার ম্লান মুখে কিছুটা হাসির ঝিলিক খেলে গেল। ফোনটা তুলতেই রাকেশ তার সহজাত ভঙ্গিতে বলে উঠল, কিরে সালা মাছি তাড়ানো ম্যানেজার, খোঁজ খবর নেই কেন তোর? কলেজ থেকে পাস আউট হওয়ার এতগুলো বছর পরেও রাকেশের মধ্যে ছেলে মানুষিটা একই রকম রয়ে গেল। এমনভাবেই সবাইকে নিয়ে সে রসিকতা করে। মাঝে মাঝে বিশ্বাস হতে চায় না যে সে একটা মাল্টি ন্যাশনাল আইটি কোম্পানির সিনিয়র সফটওয়্যার অ্যানালিস্ট। আমি মৃদু হেসে বললাম, আরে কেমন আছিস বল ভাই। রাকেশ খুব তাচ্ছিল্য ভরা স্বরে বলল, আমি তো সব সময় ভালোই থাকি, তোরা যে কেন এত চাপে থাকিস সেটাই বুঝতে পারি না। ওয়াই সো সিরিয়াস? তা কেমন চলছে নতুন জায়গায়? ওখানেও মাছি তাড়াচ্ছিস নাকি ব্যাংকে? রাকেশের রসিকতায় আমল না দিয়ে বললাম, চলছে একরকম এখানে, শুধু মাঝে মাঝে একটু একা একা লাগে। তা দোকা হয়ে যাও না বাবা, তুমি তো একেবারে মোস্ট এলিজেবল ব্যাচেলার একেবারে। উপায় নেই ভাই, এমন একটা জায়গায় এসে ফেঁসেছি, এখানে দোকা কেন, মাঝে মাঝে যেন নিজেকেই খুঁজে পাই না। বাবা তাই নাকি? আচ্ছা ছাড়, শোন, যে জন্য তোকে ফোন করেছি, এই আমি আর রনি আসছি তোর ওখানে। দেখেই আসি কোন গহন অরণ্যে বাসা বেঁধেছিস। নেক্সট উইক প্রথমে সিকিম যাব, গ্যাংটক, আর ওই তার সাথে নর্থ সিকিম। 7 দিনের ট্যুর, বুঝলি? আমাদের দুজনের ইচ্ছা তুইও চল আমাদের সাথে, কেমন? রাকেশের এই প্রস্তাবটা শুনে আমার হাতে চাঁদ পাওয়ার মতো অবস্থা হলো। অন্তত কিছুদিন এই একঘেয়ে বিরক্তিকর রুটিন থেকে মুক্তি নিয়ে কিছুটা আনন্দ ফুর্তিতে কাটানো যাবে। আমি কাল মাত্র বিলম্ব না করে আমার সম্মতি জানালাম। রাকেশ ও রনি দুজনেই আমার কলেজের জীবনের অভিন্ন হৃদয় বন্ধু ছিল। কলকাতায় মাঝে মধ্যেই তিনজনে এদিক সেদিক বেরিয়ে পড়তাম। এখানে আসার পর থেকে আমার জন্যই সেটা বন্ধ হলো। তা যাই হোক, রাকেশ আর রনি দুজনের সাথে কথা বলে যা ঠিক হলো তা কিছুটা এই রকম। পরের সপ্তাহে শনিবার ওরা দুজন আমার এখানে আসবে। এখানে 2 দিন থেকে আমরা 3 জন যাব সিকিম। আমি অফিসে ছুটির আর্জি জানিয়ে সব কাজ গুছিয়ে ফেললাম। অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলাম শনিবার আসার জন্য। অবশেষে দিনটা এসেও গেল। রাকেশ আর রনি জানালো ওরা হাওড়া এনজেপি স্পেশালে আসছে। ট্রেনটি নিউ জলপাইগুড়ি পৌঁছানোর নির্ধারিত সময় হলো রাত 11টা। আমি ওদেরকে বলেছিলাম শুক্রবার রাতের ট্রেনে আসতে, যাতে ওরা শনিবার ভোরবেলাতেই নিউ জলপাইগুড়ি পৌঁছতে পারে। কিন্তু রাতের ট্রেনে একটিও সিট না পাওয়ার ফলে বাধ্য হয়ে সকালের ট্রেনে আসার প্ল্যান করতে হয় ওদের। অগত্যা আমি ভাবতে লাগলাম যে এত রাতে নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছে কুন্দপুকুর অবধি ওরা আসবে কি করে। আসলে তার তো কোনো উপায়ও নেই। এক হতে পারে ওদের রেল স্টেশনের ওয়েটিং রুমে বসে রাতটা কাটিয়ে পরদিন ভোরবেলা আমার এখানে আসতে হবে। কিন্তু আমার প্রিয় বন্ধুরা এতদিন পর আসছে, তাদের ওয়েটিং রুমে ফেলে রাখার চিন্তাটা একদমই ভালো না। সৌভাগ্যবশত আমার একটি বাইক আছে। আমি ঠিক করলাম আমি নিজেই ওদেরকে বাইকে করে আনতে যাব। এই বহু প্রতীক্ষিত রিইউনিয়ন থেকে একটি রাতও আমি হারাতে চাই না। আমার বাড়ি থেকে
প্রায় ৩৫ কিলোমিটারেরও বেশি আমাকে যেতে হবে, তারপর আবার ফিরতেও হবে। তাও আবার ফেরার সময় এক বাইকে ৩ জন আরোহী। ব্যাপারটা বেশ কঠিন, কিন্তু তবু আমার একঘেয়ে জীবনে বৈচিত্র্যের যে আসন্ন সম্ভাবনা জেগে উঠেছে, তার কাছেই কাঠিন্য কোনো বাঁধ তো সাধলই না, উপরন্তু আমার মনে এক অন্য রকম রোমাঞ্চের জন্ম দিল। আমার এই প্রস্তাবে রাকেশ এবং রনিও এক বাক্যে রাজি। আমি বাড়ি থেকে সন্ধে 7টার সময় বের হলাম। আগেই বলেছি, এখানে 8টা বাজতে না বাজতেই সবাই নিদ্রা নগরীর হাতছানিতে মাথা গুঁজে দেয়। সৃষ্টি হয় শুনশান নীরবতার আদিম পৃথিবী। কাজেই একটু আগেভাগেই বেরোলাম। একা একা এতটা রাস্তা যেতে হবে, একটু আলো আর লোকজন থাকতে থাকতে বের হওয়াই ভালো। আসার সময় যতই রাত হোক 3 জন থাকবো, কোনো সমস্যা হবে না। এ প্রসঙ্গে বলে রাখি, এখানে আসার পর থেকে মাত্র একবার আমাকে বাইকে করে নিউ জলপাইগুড়ি স্টেশনে যেতে হয়েছিল বিশেষ এক কারণে, তাই আমি রাস্তা ভালো চিনি না। ভাগ্যিস ডিজিটাল দুনিয়াতে গুগল ম্যাপ নামের একটা জিনিস আবিষ্কার হয়েছে। ফোনের নেট অন করে গুগল ম্যাপে লোকেশন সেট করে ফোনটাকে বাইকের হোল্ডারে আটকে বেরিয়ে পড়লাম। 8:30 নাগাদ পৌঁছে গেলাম স্টেশনে। এর মধ্যে 2বার রনি ও রাকেশ আমায় ফোন করেছে, আমি ধরতে পারিনি। একে তো বাইক চালাচ্ছিলাম, তার উপর ম্যাপ দেখতে হচ্ছিল, তাই 2বারই ওদের ফোন কেটে দিতে হয়েছে আমায়। স্টেশনে পৌঁছানোর সঙ্গে সঙ্গে ওদের ফোন করলাম আমি। আরে ফোন ধরছিস না কেন? আরে বাইক চালাচ্ছিলাম। বল বল, কি হয়েছে? আচ্ছা শোন, ট্রেনটা লেট বুঝলি, মনে হয় রাত 1টা বেজে যাবে, তোকে অনেকক্ষণ ওয়েট করতে হবে রে। কি আর করা যাবে, সালা লাকটাই খারাপ। ওয়েট করি এখন বসে বসে, কি আর করব। স্টেশনে বসে ট্রেনের জন্য অপেক্ষা করাটা ঠিক কতখানি অস্বস্তির তা নিয়ে অনেক উপমাই আপনাদের জানা আছে, তাই ওটা নিয়ে নতুন করে আমি আর কিছু বলছি না। শুধু মনে হয় আইনস্টাইনের টাইম ডাইলেশন থিওরির প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা লাভ করতে হলে স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করতেই হবে। এক একটা সেকেন্ড যে এত দীর্ঘ হতে পারে সেটা ভাবনারও অতীত। স্টেশনের একটা বেঞ্চিতে বসে মোবাইলে ভিডিও দেখতে দেখতে অনেকটা সময় কাটানোর পর দেখলাম রাত 12:30 বাজে। এমন সময় আবার রাকেশরা ফোন করলো। তুই 1 নম্বরের অপয়া মাইরি। ওহ, কি গেঁড়া করে ফাঁসলাম বলতো। জব বাবা, আমি আবার কি করলাম? আরে কি হয়েছে সেটা বল। আরে এই ট্রেন ডালখোলা স্টেশনে দাঁড়িয়ে আছে, সামনে একটা মালগাড়ি ওই লাইনচ্যুত হয়ে গেছে। উফ, সেটা সরিয়েই তবে নাকি ট্রেন ছাড়বে। ওহ, আমরা সবাই এখন প্ল্যাটফর্মে নেমে হাঁটাহাঁটি করছি ভাই। আমার মাথায় হাত। প্রশ্ন করলাম, ট্রেন ছাড়বে কখন? এখানে রেলের লোকজন বলছে ভোর 4টে বাজবে, নিউ জলপাইগুড়ি পৌঁছতে ভোর হবে। আরে তাহলে আমি এখন কি করব? কি আর করবি, তুই চলে যা, বাড়ি গিয়ে একদম একটা ঘুম দে। আমরা নিজেরাই কাল ভোরবেলা চলে আসবো তোর কাছে, তোকে আর নিতে আসতে হবে না ভাই। প্রচণ্ড বিরক্তি আর একরাশ হতাশা নিয়ে ঠিক করলাম ফিরেই যাব। প্ল্যাটফর্মে বসে মশার কামড় খাওয়ার থেকে বাড়ি ফিরে ভালো করে ঘুমোই। ভোরবেলা যদি ওরা পৌঁছয় তাহলে নিজেরাই বাস আর ইঞ্জিন ভ্যানে করে চলে যেতে পারবে কুন্দপুকুর। আশা হতো মনে, আবার ম্যাপটা অন করে বাইকে উঠলাম। জোরে বাইকটা চালাতে লাগলাম যাতে তাড়াতাড়ি বাড়ি পৌঁছতে পারি। বেশ কিছুক্ষণ ম্যাপ অনুযায়ী বাইক চালানোর পর একটা অদ্ভুত জিনিস খেয়াল করলাম। যখন স্টেশন থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম তখন আমার ম্যাপে দূরত্ব দেখাচ্ছিল 35 কিলোমিটার, অথচ প্রায় আধ ঘন্টা বাইক চালানোর পর দূরত্ব দেখাচ্ছে 32 কিলোমিটার। এতক্ষণে তো অর্ধেক রাস্তা দেখানোর কথা, নয় করে 15 কিলোমিটার তো দেখানোর কথাই।
রাস্তাটার দিকে একটু ভালো করে খেয়াল করলাম। চারিদিকের পরিবেশ দেখে মনে হলো এইটা সেই রাস্তাটা নয় যেটা দিয়ে আমি এসেছিলাম। তাহলে কি রাস্তা ভুল করলাম? একটু ঘাবড়ে গেলাম। একটা জনমানব শূন্য পিচের রাস্তার দুপাশে দিগন্ত বিস্তৃত মাঠ। কোনো সমস্যায় পড়লে কোনো সাহায্য পাওয়া যাবে না। আমি মোবাইলটা হাতে নিয়ে ম্যাপের কারেন্ট লোকেশনটা রিসেট করলাম। আমার গন্তব্যের ঠিকানাটা সেট করলাম। অথচ দূরত্ব এখনো 32 কিলোমিটার দেখাচ্ছে। অগত্যা উপায়ন্তর না দেখে আমি আবার ম্যাপের দেওয়া ডিরেকশন অনুযায়ী চলতে শুরু করলাম বাইকে। আরও কিছুটা সময় যাওয়ার পর হঠাৎ দেখলাম দূরত্ব আর মাত্র 10 কিলোমিটার দেখাচ্ছে। শুরুতে এই অস্বাভাবিকতাটাকে সেরকম আমল না দেওয়ার চেষ্টা করলাম। ম্যাপ যেদিকে পথ দেখাচ্ছে সেদিকেই আমার বাইকটিকে ছোটাতে লাগলাম। ক্রমেই ম্যাপের স্ক্রিনে গন্তব্যের দূরত্ব কমতে লাগলো। 8, 8 থেকে 5, 5 থেকে 3, এই করতে করতে একসময় স্ক্রিনে ফুটে উঠল, ইউ হ্যাভ রিচড ইউর ডেস্টিনেশন। অর্থাৎ গুগল ম্যাপের মতে আমি আমার বাড়ির দোরগোড়ায় পৌঁছে গেছি। কিন্তু আমি দেখলাম এক জনমানব শূন্য পাণ্ডব বর্জিত পাকা রাস্তার ধারে একাকী দাঁড়িয়ে থাকা একটা মাঝারি আকারের কৃষ্ণচূড়া গাছের তলায় আমি দাঁড়িয়ে। এরকম অবস্থায় আমি ঘাবড়ালাম না, বরং প্রচণ্ড বিরক্তিতে ক্রোধান্বিত হয়ে উঠলাম। কি ঝামেলায় পড়লাম রে বাবা এই ম্যাপের গেঁড়োয়! কোথায় যাব বলে লোকেশন সেট করলাম আর কোথায় এনে দাঁড় করালো! আমার প্রচণ্ড রাগ হতে লাগলো। এটা ভেবে যে মানুষ কেমন প্রযুক্তির উপর নির্ভর করতে গিয়ে নিজের সহজাত ক্ষমতাগুলো হারিয়ে ফেলছে। স্টেশনে যাওয়ার সময় গুগল ম্যাপ অনুসরণ না করে যদি একটু লোকমুখে শুনে শুনে যেতাম এবং রাস্তাটা খেয়াল করতাম, তাহলে ফেরার পথে এই দুরবস্থায় পড়তে হতো না। রাগে বিরক্তিতে মোবাইলটার উপর একটা ঘুষি বাঁকিয়ে বসলাম। বাইকটা থামিয়ে এদিক ওদিক ভালো করে দেখার চেষ্টা করলাম। শুনশান ফাঁকা এই রাস্তাটা কোথায় যে গিয়েছে বুঝলাম না। দুপাশে ফাঁকা বিস্তীর্ণ মাঠ, বাড়িঘর কিচ্ছু নেই। বুঝলাম এসব চাষের জমি। ফসল কাটার পর কেশিন ন্যাড়া মাথার ন্যায় পড়ে আছে। একটা পূর্ণাঙ্গ চাঁদ তার ঝলমলে আভায় জ্যোৎস্না স্নাত রাতের কাব্যিক মহিমা ব্যক্ত করার চেষ্টা করছে বলে মনে হলো আমার। এমনিতে রোম্যান্টিকতা আমার বোধগম্যের বাইরে, আর তাছাড়া এখনই অচেনা অজানা রাস্তায় মাঝরাত্রিরে দাঁড়িয়ে থাকার যন্ত্রণা আমাকে শুধু আমার ঘরের বিছানাটার জন্য বিরহ কাতর করে তুলেছে। মাথার উপরের কৃষ্ণচূড়ার রক্তিম ফুলরাশি শশী চন্দ্রিমার সহাস্যে মুখরিত হয়ে যেন রক্তের মতো ঝরে পড়ছে চারপাশে। আমি কয়েক মুহূর্ত সেদিকে তাকিয়ে থেকে এখন কি করণীয় সেটা ভাবার চেষ্টা করলাম। মোবাইলটার গায়ে কয়েক মুহূর্ত হাত বুলিয়ে কিছুক্ষণ আগে করা অত্যাচারের প্রায়শ্চিত্ত করার চেষ্টা করলাম। তারপর আবার ম্যাপে লোকেশন সেট করলাম। এবার একটা ভীষণ অদ্ভুত ব্যাপার খেয়াল করলাম। দেখলাম এখান থেকে আমার গন্তব্যের যে ভার্চুয়াল রাস্তাটা মোবাইলের স্ক্রিনে ফুটে উঠেছে সেটা লাল হয়ে আছে। সাধারণত রাস্তায় কোনো অংশে খুব ট্রাফিক জ্যাম থাকলে ম্যাপ এরকমটা দেখায়, কিন্তু এই ফাঁকা রাস্তার সামনে ম্যাপ লাল দেখাচ্ছে কেন? যাই হোক, যতই ট্রাফিক জ্যামের লাল সিগন্যাল দেখাক,
আমার সামনে এখন ফাঁকা রাস্তা, অতএব সামনে এগোনো দরকার। এখানে দাঁড়িয়ে থাকলে লাভের লাভ কিছুই হবে না আমার। ছুটিয়ে দিলাম আমার বাইক। মোবাইল স্ক্রিনে আমার গন্তব্যের দূরত্ব এখান থেকে দেখাচ্ছে মাত্র 2 কিলোমিটার। একটা জিনিস আমি বেশ বুঝতে পারছি, আমি হয়তো আমার গন্তব্যের খুবই কাছাকাছি রয়েছি, কিন্তু কোথাও একটা ভুলের কারণে আমি সেখানে পৌঁছতে পারছি না। কিছুক্ষণ পর যথারীতি আবার ম্যাপ দেখাতে লাগলো, ইউ হ্যাভ রিচড ইউর ডেস্টিনেশন, এবং আমি দেখতে পেলাম আমি আবারও সেই একই কৃষ্ণচূড়া গাছের নিচে ঘুরে ফিরে সেই একই জায়গায় আমি আবার এলাম কি করে? এবার আমার গাটা একটু ছমছম করে উঠল। মাথায় হেলমেট নেই, তবুও কপাল ঘেমে বিন্দু বিন্দু ঘামের ফোঁটা চিবুক বেয়ে পড়তে লাগলো। এমন সময় একটু দূরে কিছু একটা নড়ছে বলে মনে হলো আমার। একটু ভালো করে দেখার চেষ্টা করলাম এবং বুঝতে পারলাম একজন মানুষ তার সামনে থাকা একটা শাখা প্রশাখাহীন প্রজাতির গাছে কিছু একটা করছে। এই মাঝরাতে এখানে একজন মানুষ কি করছে বুঝে উঠতে পারলাম না। চোর ডাকাত না হয় আবার। লোকটার কাছে গিয়ে রাস্তা জিজ্ঞেস করার ঝুঁকিটা নিয়েই ফেললাম। বাইকটা এগিয়ে নিয়ে দাঁড় করলাম লোকটির কাছে। দেখলাম রাস্তার পাশে একটা দেশি খেজুর গাছ, আর লোকটা খেজুর গাছের মাথায় একটা হাঁড়ি মতো কিছু ঝোলাচ্ছে। লোকটা আমার বাইকের আওয়াজ পেয়ে ফিরেও তাকালো না, এক মনে নিজের কাজ করে চলল। খেজুরের রস সংগ্রহ করছে নিশ্চয়ই, সম্ভবত তার থেকে তারি নামক এক রকমের দেশি নেশার পানীয় বানাবে। এই বস্তুটির প্রচলন এই অঞ্চলে আছে এটা আগেই জানতাম, কিন্তু এত রাতে রস পাড়ছে লোকটা। সাধারণত ভোরবেলাতে এই রস সংগ্রহ করা হয় বলেই জানি। আমি নিজেই লোকটাকে ডাকলাম, ও দাদা একটু শুনবেন। লোকটা ডাক শুনে গাছে ঝুলে থাকা অবস্থাতেই পিছন ফিরে নিচে তাকালো, আর সেই মুহূর্তেই লোকটির অদ্ভুত জলজল করা চোখ দুটো দেখে আমার বুকটা ছ্যাঁত করে উঠল। বিড়ালের চোখ এইরকমভাবে জ্বলতে দেখা যায় রাতে, কিন্তু মানুষের চোখ এরকমভাবে জ্বলতে পারে তা আমি জানতাম না, দেখিও নি কোনোদিন। লোকটা জবাব দিল, বলেন বাবু। দাদা বলছি এই রাস্তাটা কি কুন্দপুকুর যাবে? লোকটা বাঁদরের মতো খেজুর গাছের কাণ্ড বেয়ে দ্রুত নিচে চলে এলো। আমি খেয়াল করলাম লোকটা অসম্ভব লিকলিকে রোগা। চোখ দুটো আরও ভালো করে খেয়াল করলাম, সেই অদ্ভুত রকমের জলজল করতে থাকা মণিযুগল। লোকটার পরনে শুধুমাত্র একটা লুঙ্গি জাতীয় জিনিস, কাছা দিয়ে প্রায় কোমরের কাছাকাছি অবধি তুলে বাঁধা। গায়ের রং মিশ কালো। লোকটি তার চোয়াল ভাঙা গালে একগাল হাসি ফুটিয়ে তার অতিরিক্ত ঝকঝকে দাঁতগুলো দেখিয়ে বলল, বাবু বুঝি রাস্তা হারিয়ে ফেলছেন? হ্যাঁ, এই রাস্তাটা কি কুন্দপুকুর যাবে নাকি অন্য কোনো রাস্তা ধরবো? যাওয়া যাবে বাবু, সোজা চলে যান। 5 মাথার মোড় আসবে, সেই গেন দিয়ে একেবারে ডান দিক ধরবেন, পৌঁছে যাবেন কুন্দপুকুর। আমি অবাক হয়ে ভাবলাম, এতই যখন সহজ রাস্তা, আমি আবার ঘুরে এই জায়গাতেই এলাম কি করে? আমি জিজ্ঞেস করলাম, তা কতক্ষণ লাগবে? তা 1 ঘন্টা লাগতে পারে। আপনি ঠিক বলছেন তো? আমার জীবন তো এখানে কেটেছে,
কুন্দু পুকুর সব সময় যাই, ও আমার ভুল হয়নি। লোকটার আত্মবিশ্বাস দেখে মনে হলো যে সে ভুল হয়তো বলছে না। আমি লোকটাকে ধন্যবাদ দিয়ে বাইকে স্টার্ট দিতে গেলাম। চুলোয় যাক ম্যাপ, এইবার এই লোকটার দেওয়ার দিক নির্দেশ মাফিক এগোবো আমি। কিন্তু যেই না আমি বাইকে চাবি ঘুরিয়ে স্টার্ট দিলাম, বাইক স্টার্ট নিল না। আমি বিরক্ত হয়ে বারবার বাইকে স্টার্ট দিতে থাকলাম। অটো স্টার্টারে কাজ না হওয়ায় ম্যানুয়াল স্টার্টারে বারবার পদাঘাত করে স্টার্ট দেওয়ার চেষ্টা করতে থাকলাম আমি, কিন্তু কিছুতেই আমার বাইক স্টার্ট হলো না। লোকটা সেই থেকে নীরব দর্শকের মতো আমার কাণ্ড দেখছে। একসময় আমি ক্লান্ত আর হতাশ হয়ে আমার চেষ্টায় ক্ষান্ত দিলাম। আমার মাথায় হাত দেওয়ার জোগাড়। লোকটা হঠাৎ আমার দিকে এগিয়ে এলো, বলল, বাবু, আপনার মোটরে বোধহয় সমস্যা হয়েছে। এই রেতে তো গ্যারেজ খোলা পাওয়া যাবে নি। একটা কথা কই, আপনি বলো আজ রাতটাই গরিবের বাড়িতে কেটে দিন, এই তো কাছেই থাকি। প্রশ্নই ওঠে না, কিন্তু কথাটা আমি মুখে আনতে পারলাম না। এই গভীর রাতে নষ্ট হয়ে যাওয়া বাইক নিয়ে কোনো মতেই বাড়ি পৌঁছানো সম্ভব নয়। কিন্তু এই অপরিচিত লোকটার বাড়ি বা যাই কোন সাহসে? যদি ভুলিয়ে ভালিয়ে কোথাও নিয়ে গিয়ে ছিনতাই করে নেয়, বাইক আর আমার পকেটের ওয়ালেটটা যদি কেড়ে নেয়, কি করব ভেবে না পেয়ে একবার রাকেশদের ফোন করার কথা ভাবলাম। ওদের ট্রেন ছাড়লো কিনা সেটাও জানা দরকার। যেই না মোবাইলটা হাতে তুললাম, হতবাক হয়ে দেখলাম কোনো নেটওয়ার্ক নেই। এতক্ষণ ম্যাপ আর এখন নেটওয়ার্ক, অসাধারণ। কোন কুক্ষণে যে ঘুম থেকে উঠেছিলাম আজ, সেটাই আমি ভাবতে লাগলাম। বাবু, অপরিচিত লোকের বাড়ি যেতে ভয় পাচ্ছেন? লোকটা যেন আমার মনের কথা শুনতে পেল। আমি কোনো উত্তর দেওয়ার আগেই সে আবার বলল, আমি আপনাকে চিনি বাবু, আপনি ওই কুন্দপুকুর ব্যাংকের ম্যানেজার না? আপনার ব্যাংকে এই অদমের একটা অ্যাকাউন্ট আছে, সে আমি প্রায় যাই। লোকটার কথার মধ্যে কিছু একটা যেন ছিল। আমি বেশ প্রত্যয়ী হয়ে গেলাম তার বাড়িতে গিয়ে রাত কাটানোর জন্য। বাইক টানতে টানতেই লোকটার পিছু নিলাম আমি। পাকা রাস্তা থেকে নেমে মেঠো পথ ধরলাম। আমি হাঁটছি লোকটার পিছু পিছু, আর বাইকটা টানতে হচ্ছে ধান কেটে ফেলা চাষের এবড়ো খেবড়ো জমির উপর দিয়ে। লোকটা আমাকে তার বাড়িতে থাকতে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে। একটা কৃতজ্ঞতা বোধ জেগে উঠল আমার মনে। গরিব হলেও মানুষটার মন বড়। আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা, আপনার বাড়িতে কে কে আছে? কেউ নেই বাবু, বউটা আর মেয়েটা 2 বছর আগে মারা গেছে। আমার যে শুধু একটা ঝটকা লাগলো তাই নয়, লোকটা এত সহজভাবে কথাটা বলল, আমি বেশ একটু অবাকও হলাম। দুঃখিত গলায় বললাম, সো সরি, মানে ঠিক, যদি কোনো অসুবিধা না থাকে তাহলে আপনি বলতে পারেন কি হয়েছিল ওনাদের? সে অনেক কথা বাবু, মজার ব্যাপার হলো ওদের মৃত্যুর জন্য আপনাদেরই ব্যাংক কিছুটা দায়ী। আমার ব্যাংক দায়ী? মানে? বাবু, আপনার মোটরটা এখানেই রাখতে হবে। সামনে একটা সরু রাস্তা আছে, 2 পাশে পুকুর, ওখান দিয়ে মোটর ঠেলে যাওয়া মুশকিল হবে। আপনি এইখানেই রাখুন, কেউ নেবে নে। এই পুকুর পেরিয়েই আমার বাড়ি। আমি বাইকটা স্ট্যান্ডে দাঁড় করিয়ে লক করে দিলাম। লোকটার পিছু নিয়ে সেই সরু রাস্তায় চলতে আরম্ভ করলাম। জ্যোৎস্নার আলোয় দেখলাম রাস্তার দুধারে বেশ বড় 2টো পুকুর, প্রায় দিঘি বলা চলে। আমি কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলাম, এবার বলুন দেখি আমার ব্যাংক কি করে দায়ী? বাবু, বছর কয়েক আগে কিছু টাকা লোন চেয়েছিলাম ব্যাংকের থেকে। আমার মতো চাষাভুষো মানুষের
লোন পাওয়া যে কত কষ্টের তা তো আপনাকে বুঝিয়ে বলার দরকার নেই, তাই না? হ্যাঁ বাবু, শুনেছি কোনো এক বিজয়মাল নামের বড়বাবু নাকি কত হাজার হাজার কোটি টাকার লোন নিয়ে পালিয়ে গেছে। আর আমাদের আমি বুঝলাম লোকটা বিজয় মাল্যর কথা বলছে। এই লোকটা যে বিজয় মাল্যর ব্যাপারেও জানে এটা দেখে আশ্চর্য হলাম। লোকটা বলে চলল, বাবু, ব্যাংক বড় লোকদের লোন দেয় কেন বলুন তো? তাদের লোনের কি দরকার? আচ্ছা বাবু, 1 কোটি টাকায় কতগুলো শূন্য থাকে? হ্যাঁ বাবু, শুনলাম ওই বিজয়বাবু দেশ ছেড়ে পালিয়ে গেছে আর ব্যাংক নাকি কিছুই করতে পারেনি। বাবু, সব আইন কানুন শুধু কেন এই গরিব মানুষগুলোর উপরই বর্তায়? হ্যাঁ, বড় লোকেদের জন্য কি সবই ছাড়? আপনার সাথে কি করেছিল আমার ব্যাংক? লোকটার পিছু পিছু চলতে চলতে কখন যে সেই সরু রাস্তা পেরিয়ে লোকটার বাড়ির সামনে এসে পৌঁছেছি বুঝতে পারিনি। দেখলাম একটা টিনের চালের আর মাটির দেওয়াল বিশিষ্ট বাড়ি। অবশ্য বাড়ি না বলে এটাকে কুটির বলাই ভালো। এবং আরও একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলাম, আশেপাশে দূর দূরান্ত পর্যন্ত দ্বিতীয় কোনো বাড়ি নেই। আসুন বাবু, ভিতরে আসুন। দরজায় কোনো তালা দেওয়া নেই। লোকটা দরজাটা খুলতেই আমি তার পেছনে পেছনে বাড়ির ভেতর প্রবেশ করলাম। ভিতরে একটা জীর্ণ হয়ে যাওয়া কাঠের চৌকি। আমি সেটার উপরে বসলাম। লোকটা ভেতর ঘরে ঢুকে একটু পরে হাতে একটা স্টিলের গ্লাসে করে একটু পানিও নিয়ে এসে আমার সামনে ধরল। খান বাবু, একদম বিশুদ্ধ দেশি খেজুরের রস। আমি সন্দেহ করলাম এটাই মনে হয় সেই তারই। বললাম, না না, আমি এখন কিছু খাবো না। বাবু, আপনি যেটা ভাবছেন এটা তা নয়। এটা খুবই স্বাস্থ্যকর এবং সুস্বাদু। গরিবের ঘরে এসেছেন, আর কিছুই নেই এই ছাড়া, এইটাই খান। আমি অনিচ্ছা সত্ত্বেও ভদ্রতার খাতিরে গ্লাসটা তার হাত থেকে নিয়ে একটা চুমুক দিলাম। পানীয়টির প্রকৃতি যাই হোক না কেন, সেটা এতটাই সুস্বাদু, তার স্বাদ বর্ণনা করার কোনো বিশেষণ আমার কাছে নেই। আমি আরেক চুমুকে পুরোটাই সাবার করে দিলাম। লোকটা এবার বলতে শুরু করলো, বাবু, আমার নাম রমেন মণ্ডল। ছোট্ট এক টুকরো জমিতে চাষ করে খাই। একবার আমার সব ফসল নষ্ট হয়ে গিয়েছিল, জানেন? কি যে এক রোগ লেগেছিল ফসলে। হ্যাঁ, এখানকার এক সুদের কারবারির কাছে কিছু টাকা ধার করি বাবু। তার সুদ মেটাতে গিয়ে আমি একেবারে ধরাশায়ী হয়ে যাই। এই সময় আমার স্ত্রীটাও বেজায় অসুখে পড়ল। আমার স্ত্রী চঞ্চলা, হ্যাঁ, ভারী ভালো মেয়ে ছিল, জানেন বাবু। অসুখটা যে কি হলো জানতে পারিনি। কুন্দ পুকুরের ডাক্তার তো রোগ ধরতেই পারলো না। তাকে যে শহরের ডাক্তারের কাছে নিয়ে যাব, টাকার অভাবে সেটা সুযোগ পেলুম নি। জমির ফসল আবার নষ্ট হয়ে গেল। তারপর আমি ব্যাংকে গেলাম, আপনাদের ব্যাংকে, কিছু টাকা লোন পাওয়ার আশায়। আপনাদের আগের ম্যানেজার বাবুটি আমাকে বললেন কোনো কিছু বন্ধক না দিলে নাকি লোন দেওয়া যায় না। আমি বুঝলাম কোল্যাটেরালের কথা বলছে লোকটা। বাবু, আপনি এই দেখে বলেন তো, আমার কি এমন আছে যেটা বন্ধক রাখবো? ওই তো সিটে ফোটা একটা ঘর আর ওইটুকু জমি। সরকার নাকি আমার মতো গরিব চাষিদের জন্য অনেক ব্যবস্থা করেছে, কিন্তু কি করেছে বাবু? কোত্থেকে জানবো আর কেই বা বলবে? হ্যাঁ বাবু, আমার স্ত্রীর সামান্য কিছু গয়না ছিল, সেইগুলোই বন্ধক রাখলাম আপনাদের ওই ব্যাংকে। আপনার আগে যে ম্যানেজার বাবুটি ছিলেন, উনি ভারী মজার মানুষ। আমারে বলল, তোমার সব সমস্যার সমাধান করে দিচ্ছি, একটু চা মিষ্টির ব্যবস্থা তো করবে। বাবু, ম্যানেজার বাবুদের চা মিষ্টি যে এত দামি
সেটা জানতাম নি। পুরো 5,000 টাকা নিলেন আমার থেকে। তবে লোনটা পেলাম। মেয়েটা বড় হয়েছে সেই সময়, বিয়ের চিন্তা মাথায় ঘুরতেছে, স্ত্রীরও বেজায় অসুখ। লোনের টাকা দিয়ে সার আর স্যালো পাম্প কিনলুম। ভাবলাম এবারে একটু ফসলের মুখ দেখতে পাবো, কিন্তু বিধাতার কি বিধান কি জানে, খুব একটা ভালো ফসল হলো নি। বাবু, এখান থেকে বাজার মান্ডি তো অনেক দূরে, ওই আড়তদারকে বিক্রি করা ছাড়া আমার কোনো উপায় থাকে না। লাভের লাভ তো সেই খেয়ে নেয়। আমার কাছে যা পড়ে থাকে তাই দিয়ে দুবেলা খাওয়াই ঠিক মতো জোটে নে। সুদের কারবারি সুদ আর ব্যাংকের লোন কিভাবে শোধ করব? তবুও বেঁচেছিলাম অনেক কষ্টে, দাঁতে দাঁত চেপে। এদিন ব্যাংক থেকে কিছু লোক এলো বাড়িতে, বলল লোন শোধ না দিলে জেল খাটতে হবে, জমিটুকু নিয়ে নেবে। আরো আরো কতই না শাসানি দিয়ে গেল। সুদের কারবারি রক্তচক্ষু তো আগে থেকেই ছিল। আপনার ব্যাংকের লোন নেওয়ার পর মরার উপর খাড় আর ঘা হয়ে দাঁড়ালো। বাবু, কষ্ট সহ্য করতে না পেরে আমার স্ত্রী একদিন নিজেকে মুক্ত করে ফেলল। চাষের কাজের জন্য যে কীটনাশকের বোতলটা ছিল সেইটাই শেষ করে চলে গেল সে। আর মেয়েটা কিছুদিন পরেই ওই সামনের পুকুরটা ডুবে আত্মহত্যা করলো। মাটাকে খুব ভালোবাসতো কিনা। একদিক থেকে ভালোই হয়েছে বাবু, ওরাই বেঁচে গেছে। আমি হতভম্বের মতো লোকটার দিকে চেয়ে বসে রইলাম। শরীর একটু একটু কাঁপছে, কি বলবো বুঝে উঠতে পারছি না। লোকটা বলল, বাবু আপনি একটু বসুন, আমি এই 2 মিনিটে আসতেছি। আমিও আসছি আপনার সাথে। বাবু, আমি প্রকৃতির ডাকে সাড়া দিতে চাচ্ছি, আপনি এইখানেই বসুন। লোকটা বেরিয়ে গেল। আমি অনুভব করলাম আমার শরীরটা ক্রমেই যেন অসাড় হয়ে যাচ্ছে। চোখে স্পষ্ট করে কিছু দেখতে পাচ্ছি না। ঠিক এমন সময় আমাকে যার পর্নায় চমকে দিয়ে কপাল পর্যন্ত ঘোমটা দেওয়া এক মহিলা ভেতরের ঘর থেকে পর্দা সরিয়ে বের হয়ে এলো। ঝাপসা দৃষ্টিতে লক্ষ্য করলাম মহিলাটির দেহ অত্যন্ত শীর্ণ। আমি ভ্রু কুঁচকে অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, এ কি, আপনি কে? বাবু, আপনি আমার বাড়িতে এসেছেন, তাই প্রশ্নটি আমার আপনাকে করা উচিত। যাই হোক, আমার নাম চঞ্চলা, এই বাড়িটা আমারই। এবার বলুন, আপনি কে? ক্ষীণ গলায় বলল মহিলাটি। আমার সমস্ত গা, হাত, পা সরীসৃপের মতো ঠান্ডা হয়ে যেতে লাগলো। কিছুক্ষণ আগেই লোকটা বলেছিল তার মৃত স্ত্রীর নাম চঞ্চলা। আমার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। অনেক কষ্টে সাহস করে বললাম, মানে আপনার স্বামী যে বলল আপনি মারা গেছেন। আমার স্বামী? বাবু, আমার স্বামী 1 বছর হলো মারা গেছে। ও, বুঝেছি, আপনি বুঝি তাকে ওই বড় রাস্তার ধারে দেখেছেন? হ্যাঁ। আজকে আবার এসেছে। আগেও কয়েকবার আপনার মতোই কয়েকজন পথচারীকে এখানে ধরে নিয়ে এসেছে। লোকটাকে নিয়ে আর পারি না। মরার পরেও আমাদের চিন্তা ছাড়তে পারল না। আমার শরীর অসাড় হওয়া সত্ত্বেও
মনের সমস্ত শক্তি সঞ্চয় করে উঠে দাঁড়ালাম। এক দৌড়ে বাড়ি থেকে বের হয়ে সেই দুই পুকুরের মাঝে থাকা সরু রাস্তাটার দিকে আমি দৌড়তে লাগলাম। হঠাৎ অন্ধকারের মধ্যে কোনো একটা সরু খাম্বার মতো কিছু একটাতে জোরে ধাক্কা খেলাম। এ কি বাবু, দৌড়চ্ছেন কেন? সেই লোকটার গলা শুনতে পেলাম। বুঝলাম সেই লোকটির সাথেই আমার মুখোমুখি ধাক্কা লেগেছে। ওই রুগ্ন শীর্ণ দেহে কি প্রচণ্ড শক্তি! আমি হাঁপাতে হাঁপাতে কোনো ক্রমে বললাম, আপনি আপনি বললেন আপনার স্ত্রী মারা গেছে, কিন্তু ভেতরে তো আপনার স্ত্রী বলছে আপনি মারা গেছেন। কি যে মস্করা করছেন বাবু, এও কি সম্ভব নাকি? আপনি কোনো কারণে ভয় পেয়েছেন, তাই এসব উল্টো পাল্টা দেখছেন। আসুন আমার সঙ্গে ঘরে আসুন, আমি আপনার সব ভুল ভাঙিয়ে দিচ্ছি। না 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 আমি 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 আপনার ঘরে আর যাব না। আমি বাড়ি ফিরবো, আমাকে ক্ষমা করুন, আমাকে ক্ষমা করুন। লোকটাকে পাশ কাটিয়ে আমি ছুটে চললাম সেই সরু রাস্তাটার দিকে। আর হঠাৎ আমার কানের কাছে লোকটা সেই সূচলো আওয়াজ ফিস ফিসিয়ে বেজে উঠল। বাবু, আপনার মোটর তো নষ্ট, কি করে বাড়ি ফিরবেন? কি করে? লোকটা আমার থেকে অনেক পিছনে, কিন্তু ওর আওয়াজ আমি আমার কানের এত কাছে কি করে শুনছি? আর এক মুহূর্ত নয়, আমি প্রাণপণে দৌড় লাগালাম। দুই পুকুরের মাঝে সরু রাস্তাটায় উঠে দৌড়চ্ছি। এমন সময় পিছন দিক থেকে একটা অল্প বয়সী মেয়ের গলা শুনতে পেলাম। ও ম্যানেজার বাবু, আমার সাথে দেখা করে যাবেন না? থামলাম আমি, একবার ঘাড় ঘুরিয়ে দেখার চেষ্টা করলাম। জ্যোৎস্নার আলোতে স্পষ্ট দেখতে পেলাম একজন যুবতী মেয়ে ভিজে শরীরে তার পা দুটো পুকুরের জলে ডুবিয়ে রাস্তার ধারে বসে আছে। আমার পা কেঁপে গেল। আমি পড়িমড়ি করে দৌড় লাগালাম। হঠাৎ মনে হলো আমার পিছন থেকে বড় সরীসৃপের মতো কোনো প্রাণী সরাত করে জলের মধ্যে নেমে গেল। আর তারপর আমার সামনেই জল থেকে উঠে এলো। আমি প্রায় হোঁচট খেয়ে পড়ার মতো করে দাঁড়িয়ে গেলাম। দেখলাম জল থেকে যে প্রাণীটি উঠে এসেছে সেটা একটা মেয়ে মানুষ। মেয়েটার শীর্ণ সিক্ত দেহে কোনো পোশাকের চিহ্ন নেই। মেয়েটি হাঁটু মুড়ে বসে আছে আর মাথাটা ঝুঁকিয়ে হাঁটুর উপর রেখেছে। আমি বুঝলাম লোকটার মৃত স্ত্রী যখন দেখা দিয়েছে, তার মৃত কন্যাও যে দেখা দেবে, এটাই তো স্বাভাবিক, তাই না? আমার মাথা ঘুরতে লাগলো, শরীর অবশ হতে লাগলো। আমি অস্পষ্ট দৃষ্টিতে দেখতে পেলাম মেয়েটি ধীরে ধীরে তার মাথাটা হাঁটুর উপর থেকে তুলে আমার দিকে তাকাচ্ছে। তার সিক্ত শুষ্ক মুখের সেই ক্রূর দৃষ্টির অবর্ণনীয় বিভৎসতা আমি কোনো কিছুর সাথে তুলনা করতে পারবো না। হঠাৎ মেয়েটির এক হৃদয় কাঁপানো নৃশংস খিলখিল হাসিতে চারিদিক মুখরিত হয়ে উঠল। সামনে মেয়েটি যেন আমার রাস্তা আটকে বসে আছে। সে কিছুতেই আমাকে যেতে দেবে না। তাকে টপকাতে গেলে আমার যে কি পরিণতি হবে
আমার জানা নেই। আমি পিছনে ফিরে তাকালাম এবং দেখলাম ঠিক পেছনেই সেই লোকটি এবং তার মৃত স্ত্রী এক অদ্ভুত প্রজ্বলিত চোখ এবং হাসি হাসি মুখ করে দাঁড়িয়ে আছে। আমার মাথা সম্পূর্ণ খালি হয়ে গেল এবং ধীরে ধীরে চোখের সামনে সব অন্ধকার হয়ে আসতে লাগলো। কোনো এক নিশ্ছিদ্র অন্ধকারের অতল গভীরতায় আমি হারিয়ে যাচ্ছি একটু একটু করে। জ্ঞান যখন ফিরল, দেখলাম হসপিটালের বেডে শুয়ে আছে। রাকেশ আর রনি আমার বেডের পাশে দাঁড়িয়ে। ওদের কাছে শুনলাম সেই রাতের পর দিন ভোরবেলা যখন ওরা এনজিপি পৌঁছলো, আমাকে অসংখ্যবার ফোন করে না পেয়ে ওরা আমার বলে দেওয়া ঠিকানা অনুযায়ী আমার বাসায় চলে আসে। সেখানেও আমাকে না পেয়ে ওরা আমার ব্যাংকে যোগাযোগ করে, কিন্তু আমার কোনো খোঁজ না পেয়ে থানায় খবর দিতে বাধ্য হয়। আমার মোবাইল ফোনের টাওয়ারের লাস্ট লোকেশন ট্র্যাক করে অবশেষে পুলিশ আমাকে খুঁজে পায়। শুনেছি আমি বড় রাস্তা থেকে দূরে দুটো বড় পুকুরের কাছে চাষের জমির মধ্যে পড়েছিলাম। অদূরে আমার বাইকটা দাঁড়িয়েছিল, কিন্তু আশ্চর্যের বিষয় জায়গাটাতে নাকি কোনো বাড়ি ঘর কিছুই ছিল না। বলা বাহুল্য, আমার বলা ঘটনাটা কেউই বিশ্বাস করল না। সেবার আর সিকিম ঘুরতে যাওয়া হলো না। রাকেশ আর রনিও গেল না। ডাক্তারের পরামর্শে আমি কিছুদিনের জন্য কলকাতা ফিরে আসি। একটু সামলে উঠে যখন কুন্দপুকুর ফেরার কথা ভাবছি, তার আগের দিন 3 বন্ধু মিলিত হলাম। রাকেশ এক প্রকার হেসে উড়িয়ে দিয়ে বলল, মাইরি, তুই ভূতের গল্প লেখ ভাই। ইটস ভেরি সিম্পল, গুগল ম্যাপ ম্যালফাংশন। এটা খুবই স্বাভাবিক, আমার সাথেও এরকম কতবার হয়েছে। আর পরের ব্যাপারটা পিওর একটা কেস অফ ডাকাতি ভাই। শোন, তুই বললি তোকে কেউ কিছু একটা খাইয়েছিল, আর ওটাতে ছিল কোনো একটা সাংঘাতিক নেশার জিনিস। আর এতটাই সাংঘাতিক যে তুই লিটারেলি হ্যালিউসিনেট করেছিস। দেখ, এমনিতেই সেই রাতে বাড়ি ফেরবার সময় তোর টেনশন ছিল, আর গুগল ম্যাপের ওই গেরোর জন্য তোর মন অশান্ত। তোকে অজ্ঞান করে অথবা ভয় দেখিয়ে তোর সব কিছু লুট করাই ওর প্রধান উদ্দেশ্য ছিল ভাই। সব ঠিক আছে, কিন্তু ডাকাতি যদি উদ্দেশ্য হবে, তাহলে আমার কাছ থেকে কোনো কিছু হারালো না কেন? তারা আমার বাইকটাও নেয়নি, এমনকি আমার মোবাইল, আমার ওয়ালেট কিছুই নেয়নি। এটা কেন? নিশ্চয়ই কিছু একটা বিপদ বুঝেছিল। আর তুই এই এলাকার ব্যাংক ম্যানেজার, তোর বাইক চুরি করলে পুলিশ সেটা গুরুত্ব দিয়ে তদন্ত করবে। হয়তো ধরা পড়ে যাওয়ার ভয়ে শেষমেশ ও কাজটা করেনি। ছোটোখাটো পার্টি হবে ভাই, বড় কাজ তেমন করে না হয়তো। কুন্দপুকুর ফিরলাম। ব্যাংকে পৌঁছেই এনপিএ সংক্রান্ত সমস্ত ফাইল ঘাঁটতে লাগলাম। এনপিএ অর্থাৎ নন পারফর্মিং অ্যাসেট। যে সমস্ত লোন রিকভার হয় না তাদেরকে বলা হয় এনপিএ। ফাইল ঘাঁটতে ঘাঁটতে আমি হতভম্ব হয়ে গেলাম যখন আমার হাতে রমেন মণ্ডল এগ্রিকালচারাল লোন নামের ফাইলটা উঠে এলো। ফাইল কভারে লেখা, ফাইল ক্লোজড অন 12th April 2017, ডিফল্টার ডায়েড, নো সার্ভাইভিং ফ্যামিলি। অর্থাৎ লোন খেলাপকারী এবং তার পরিবারের মৃত্যুর কারণে ফাইলটি বন্ধ করা হলো। আমার কপালে বিন্দু বিন্দু ঘাম ফুটে উঠল, গলা শুকিয়ে এলো। পরে এলাকায় খোঁজ নিয়ে জানলাম রমেন মণ্ডল নামের ওই ব্যক্তি আর তার স্ত্রী একত্রে কীটনাশক খেয়ে আত্মহত্যা করে।
এবং তার কিছুদিনের মধ্যেই তাদের একমাত্র মেয়ে জলে ডুবে আত্মঘাতী হয়। এই রমেন মণ্ডলের পুরো পরিবারের সাথেই যে সে রাত্রে আমার ক্ষণিকের সখ্যতা হয়েছিল সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এর ব্যাখ্যা খুঁজতে যাইনি কোনোদিন, কারণ জানি লাভ হবে না। এরও কিছুদিন পর অফিসে বসে আছি, হঠাৎ ক্যাশ কাউন্টার থেকে আমার অধস্তন কর্মীর উত্তেজিত আওয়াজ পেলাম। বাইরে গিয়ে দেখি এক রুগ্ন শীর্ণ মধ্যবয়স্ক লোক কাঁচুমাচু মুখে কিছু একটা বোঝানোর চেষ্টা করছে, আর আমার ক্লার্ক মহাশয় তাকে রীতিমতো ধমক ধামক দিয়ে কথা বলছে, যেন বিদায় করতে পারলেই বাঁচে। আমি দ্রুত সেদিকে হেঁটে গেলাম। আমি তার সমস্যা জানতে চাইলাম। ক্লার্ক বলল, আরে দেখুন না স্যার, এক কথা 10 বার বলছি তবু বোঝে না। আরে আমাদের কি খেয়ে দেওয়ার কোনো কাজ নেই নাকি? আমি এক প্রকার তারস্বরে চিৎকার করে ক্লার্ককে তীব্র ভৎসনা করে উঠলাম। ঘোষালবাবু, ওনাকে 100 বার বোঝাতে হলেও আপনি বোঝাবেন। আর কখনো আপনাকে এরকম করতে দেখলে আপনার অ্যানুয়াল অ্যাপ্রাইজালে এমন রিপোর্ট লিখব যে আপনি জীবনে প্রমোশন পাবেন না। আমার ক্লার্ক মহাশয় এমন ভ্যাবাচাকা খেলেন, স্তম্ভিত হয়ে তাকিয়ে রইলেন আমার দিকে, এবং সেই সাথে ব্যাংকের অন্য সব কর্মীরাও আমার দিকে তাকিয়ে রইল। আমি লোকটির দিকে তাকিয়ে বললাম, বলুন আপনার কি দরকার। লোকটা করজোরে বলল, বাবু, আমার খুব লোনের দরকার বাবু। আসুন আমার সাথে। বলে আমি তাকে আমার কেবিনের দিকে আসতে ইশারা করলাম। শুনছিলে শুভ্র বিজয়ের কলমে কুন্দপুরের সেই লোকটা। তাহলে কেমন লাগলো আমাদের আজকের গল্প? কমেন্ট করে মতামত জানাতে ভুলো না। আজকের গল্প পাঠে ছিল রক্তিম, গল্পের সূত্রধারে ছিলাম আমি অনুভব, অন্যান্য চরিত্রে ছিল অভিষেক, স্পন্দন, চন্দ্রিল এবং তৃষা। গল্পটির নাট্যরূপ করেছে অনিন্দিতা, আবহ সৃষ্টিতে ছিল অভিষেক, শব্দ সংযোজনে ছিল রিম্পা এবং পরিবেশনা ও পরিচালনায় ছিল টিম হররস্কোপ। আমরা খুব তাড়াতাড়ি ফিরছি নতুন একটা গল্প সঙ্গে নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। শুভরাত্রি, নমস্কার।